টুর্নামেন্টটা কিন্তু এটা একটা কিন্তু বিরল। এটা কিন্তু বাংলাদেশের অনেক উপজেলায় এটা নাই এবং বেশ সাকসেসফুলি তারা করেছিল। যদি তাদেরকে কিছুটা পৃষ্ঠপোষকতা করা যায়, এটা কিন্তু এই জিনিসটাকে আরো বেগবান করবে ইনশাআল্লাহ। মোটামুটি বিষয়গুলো এই প্রোপাগান্ডা প্রতারক চক্র থাকে, সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে তারা করে। তো আমার মনে হয় যে আমরা যারা সচেতন নাগরিক, আমরা প্রতিদিন সরকারের, দেখুন সরকারের সমালোচনা যেরকম আসছে, তেমনি সরকারের ইতিবাচক দিকগুলো আমরা একটু তুলে ধরি। তাহলে হবে কি, আপনি সরকার কিন্তু কোনো রোবট না ভাই, সরকারও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ দিয়ে পরিচালিত। তার ভালো কাজের যদি আপনি প্রশংসা না করেন, তাহলে সেও কিন্তু তার পথ চলায় সে হাঁপিয়ে উঠবে। আপনি দেখেন, একটা সরকার 2 সপ্তাহ হয়েছে, এর মধ্যে তার যে কমিটমেন্ট গুলো ছিল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আজকে যেটা না বললেই নয়, আপনারা দেখেন এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের জুলাই যোদ্ধা এবং পরবর্তীতে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু এসেছে না? আমরা অনেক আশায় বুক বেঁধে আছি, এই তরুণদের নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দলটা অনেক বিকশিত হবে। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে যে অবস্থান থেকে পারে, কেউ রাজপথে থেকেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ মেধা দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ জেল কেটেছে, বিভিন্ন ভাবে করেছে, তাই না? কেউ আপনার কি বলে ফেরারি থেকেছে। তো তাদের আমরা এতটুকু বলবো যে তাদের একটা প্রতিনিধিত্ব আমরা বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে দেখুন এই সরকার যে কর্মকাণ্ডগুলো করবে, এই কর্মকাণ্ডগুলোকে আমরা যদি সঠিক যে মানে ইতিবাচক কর্মকাণ্ডগুলো করবে, সেগুলোকে যদি আমরা উৎসাহ না দিই, তাহলে এই রক্ত মাংসের মানুষ দিয়ে গঠিত যে সরকার, এই সরকার কিন্তু হাঁপিয়ে উঠবে। কেন বলছি হাঁপিয়ে উঠবে? দেখুন, এই জুলাই সনদের পরবর্তী, এটা আজকে আমি কেন আনলাম, কারণ এটাকে ইস্যু করেও অনেক সময় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন দিকে যেতে পারে। তো আমাদের সামনে কিন্তু প্রথম অধিবেশন আসছে। প্রথম অধিবেশনে সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি সেখানে তার ভাষণ রাখবেন। তো এটা কিন্তু সাংবিধানিক ভাবে একটা বিষয়। দেখুন, অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয়নি, সংবিধান মেনে বিপ্লব অভ্যুত্থান এটা হয় সম্ভব হয় না, কিন্তু এটা ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে হয়। কিন্তু এর পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সর্বান্তকরে সংবিধান মেনে করার চেষ্টা হয়েছে আজ পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, জুলাই সনদে যে 47টা পরিবর্তনের বা সংশোধনের বিষয় উল্লেখ হয়েছে, আপনারা এখনো যদি উইকিপিডিয়া যান, ইউটিউবে যান, বা আপনি সোশ্যাল মিডিয়া বা গুগলে যান, আপনি পেয়ে যাবেন। এর মধ্যে একটা বিষয় ছিল ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেওয়ার জন্য। দেখুন, এটা কিন্তু সংবিধানে কোথাও নাই যে ডেপুটি স্পিকার সরকারি দল থেকে হতে হবে বা বিরোধী দল থেকে হতে হবে বা হতে পারবে না। এটা কিন্তু জুলাই সনদ যারা সই করেছে তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। আর যেই গণপরিষদ বা আপনার সংবিধান সংস্থার যে পরিষদ যেটা হবে, ওইটার জন্য যে শপথ নেওয়া, এই শপথ নেওয়ার বিষয়টা কিন্তু শপথ নিতে গেলে সংবিধানের মধ্যে ওইটা একটা তফসিল আকারে ওই ফর্মটা, মানে আমি কি দেখে শপথ নেব, এটা থাকতে হয়। তো ওইটা যেহেতু সংবিধানের মধ্যে ইনক্লুড করে করতে হবে, সেজন্যই সরকার কিন্তু ইতিবাচক, এবং আমরা যখন শপথ নিয়েছি আমরা বলেছি এটা কিন্তু সংবিধানের মধ্যে এবং নির্দিষ্ট যে গেজেটের মধ্যে যে তফসিলটা থাকে ওর মধ্যে ওই ফর্মটা থাকে। ওই ফর্মটা যে আমরা যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি, ওটা কিন্তু যেই কাগজটা দেখে শপথ নিয়েছি ওটা কিন্তু তফসিলের মধ্যে আছে যে হ্যাঁ এইটা দেখে তারা শপথ নেবেন, এই আদলে নেবেন, এই আদলে সই করবে বিষয়টা। কিন্তু এই যে সংশোধন পরিষদ যেটা হবে, এটা কিন্তু এখনো সংবিধানের ভিতরে বা গেজেটের ভিতরে আসেনি। তো এটা ইনশাআল্লাহ 12 তারিখে তো আসতেছে, আমাদের অধিবেশন তো বসছে, অধিবেশন লম্বা সময় হবে, আলোচনা হবে বিভিন্ন 71 বিধিতে এবং আরো অন্যান্য বিধিগুলোতে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু সবাই সনদ স্বাক্ষর করেছে, এগুলো এর মধ্যে আসবে, গেজেটের মধ্যে এসে নিয়ে তারপর শপথ নেওয়া হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমি কেন বলছি এগুলো বাতিনি বিষয় না, জাহেরের বিষয়। আপনি খেয়াল করে দেখেন, যেটা সংবিধানের বাধ্যবাধকতা আছে ওইটা আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে করব, আর যেটা এখতিয়ারের মধ্যে আছে সেটা কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি শুরু করেছেন। দেখেন, ডেপুটি স্পিকার কিন্তু এখতিয়ারের মধ্যে, উনি অলরেডি বিরোধী দলের কাছ থেকে ডেপুটি স্পিকারের নাম চেয়েছেন। তো তার মানে কি, যেটা যেটা এখতিয়ারের মধ্যে আছে ওটা কিন্তু আমরা অলরেডি করছি। দিস মিন্স মর্নিং শোজ দ্য ডে। 9টার অফিস যিনি 8:55-তে যান, সেই প্রধানমন্ত্রী তার বাবাও কিন্তু 7:30-7:30 অফিস করতেন রাষ্ট্রপতি হিসেবে। তো সেটা বলতে চাচ্ছি যে তিনি অলরেডি বোঝাতে চাচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে কোনো অনিয়মকে আসলে প্রশ্রয় দেওয়া হবে না। এই বিগত সম্বর্ধনা অনুষ্ঠানে কথাটা রিপিট হয়ে যায়, তারপরে বলি
তিনি বলেছেন, আমাদের সম্মত সহকারী কমিশনার ভূমি, তিনি বলেছিলেন যে 13টা নির্বাচনের মধ্যে এবার দেখলাম যে উল্লেখযোগ্য কোনো ডিজাস্টার আছে, একটা রাজনৈতিক দল বা একটা প্রভাবশালী দল হিসাবে সরকারি দল এসে যেখানে প্রভাব খাটিয়ে কোনো উল্লেখযোগ্য কোনো ডিজাস্টার ঘটবে এটা কিন্তু আমরা দেখিনি। আমি একটা জিনিস ভুল করে গেছি কথা বলতে গিয়ে। আমি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতিনিধি হিসাবে যিনি আজকে কমিটিতে আছেন তার কাছ থেকেও আমার মনে হয় যে কোনো কনসার্ন নাই। কনসার্ন থাকলে অবশ্যই তিনি ভয়েস আউট করতেন, রেজ করতেন, তো ওইটা অ্যাড্রেস করা হয়নি। যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু তাহলে এই কারণেই বলবো যে আমরা জাহিরে প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে এখতিয়ার ভুক্ত যে জিনিসগুলো সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি অ্যাপ্লাই করছেন। তাহলে যেগুলো সংবিধানে কিছু বাধ্যবাধকতা আছে সেগুলো সেভাবে পরিবেশ তৈরি করে সেভাবে সংবিধানের মধ্যে নিয়ে এসে অ্যাপ্লাই করবেন, এটাই তো বুঝে নেওয়ার কথা, তাই না? তারপর যদি দেখা যায় যে না, আমরা আসলে জিনিসটাকে মানছি না, ধানাই পানাই করছি, নোট অফ ডিসেন্ট বাদে যে জিনিসগুলো যেগুলো নিরঙ্কুশ ভাবে আমরা মেনে নিয়েছি সেগুলো নিয়ে ধানাই পানাই করছি, তখন কথা বলেন, তাই না? এটা নিয়ে আসলে এখনই এত করাটা ঠিক হচ্ছে না। এই জন্য আমি বলবো যে অবশ্যই সরকারের সমালোচনা করে। এখন সংসদে যিনি প্রধান বিরোধী দল আছে, প্রধান বিরোধী দলের নেতা, তাকেও আমি শ্রদ্ধা রেখে তার ব্যাপারে একটা কথা বলি। স্ট্রেট কাট একটা অনুষ্ঠানে মুখোমুখি সাংবাদিক এবং উপস্থাপিকার প্রশ্নের জবাবে তাকে প্রশ্ন করা হয়েছিল, এখন যিনি মাননীয় বিরোধী দলীয় নেতা, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার কিছু সমস্যা বলেন বা আপনার কিছু ক্রিটিসিজম করেন আপনার দলের, মানে কথাটা এভাবে এসেছিল, আমি যদি সারমর্ম বলি। তিনি উত্তর দিয়েছিলেন আমরা আমাদের ইতিবাচক দিকগুলো বলবো, আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা জবাব দেব। আমি নিজ থেকে আমার ভুলগুলো যদি তুলে ধরি সেটা আচ্ছা রিল্যাক্স, অসুবিধা নেই। তো আচ্ছা সুইচটা অফ করে দিলে। হ্যাঁ, তো এটা আমরা যদি এখান থেকেও আমরা যদি আন্ডারস্ট্যান্ডিংটা নেই, যেটা কিন্তু একটা সুন্দর কথা বলেছেন না, তো আমরা আমাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরি, আপনারা আমাদের ক্রিটিসিজম গুলো করেন, আমরা জবাব দিই। কিন্তু ভাই আমাদের যেগুলো ভালোগুলো আছে সেগুলো আপনারা একটু বলেন, তাহলে তো আমাদের একটু চলাটা আমরা আরেকটু গতি পাবো, তাই না? একটু মোটিভেটেড হবো, কারণ আমরা তো রক্ত মাংসের মানুষ। এই জন্যই বলবো যে মোটামুটি আমার কথাবার্তাগুলো এই। আর জ্বালানি তেলের কৃত্রিম সংকট আমি গতকাল জেলাতেও বলে এসেছি। আমাদের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে পরশু রাতে ফোন করলেন যে অমুক দোকানে, মানে নাম বললেন না, অমুক জায়গায় ডিজেল 20 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে, জ্বালানি তেলের দাম কি বাড়ছে না? এরকম তো হয়নি, বাড়ে নাই। আচ্ছা, তাহলে আপনার ব্যবস্থা নেন, আপনি না করলে শুনছে না, তাহলে আপনি ওই দোকানের নামটা আমাকে পাঠান। আমি সেই পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমার নামটা পাঠানো না। আপনাদের কিন্তু সাহসী হয়ে একটু এগিয়ে আসতে হবে। কোন একটা তথ্য দিলে একটা দায়িত্ব নিয়ে ওইটা আপনার পরিপূর্ণভাবে আপনার এগিয়ে আসতে হবে। যদি ভয় পাচ্ছেন, এই এখন কিন্তু এটা কিন্তু তারেক রহমানের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, যিনি নিজেই, আপনি দেখছেন তো মনে হয়, গতকাল সম্ভবত বের হয়ে চলেন যুদ্ধে যাই, মনে আছে? কালকে একটা হেডলাইন আসছে না? হ্যাঁ, এটা কোন যুদ্ধ? এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের যুদ্ধ। বাকিটা উনি আরো ওনার কর্মকাণ্ড দিয়ে সেটা স্পেসিফিক্যালি উনি আরো স্পষ্ট করবেন সময় ইনশাল্লাহ। তো চলেন না আমরাও যুদ্ধে যাই, তাই না? সেটার সাথে একসাথে দেখলে আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শেষ একটা কথা বলি, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যেহেতু মূল আলোচনা, বাকিগুলো তো সেরিমোনিয়াল বলতে যে মানে অনুষ্ঠানগুলো কিভাবে হবে, যথাযোগ্য সম্মান মর্যাদায় যাতে হয় সেটা আপনার, এবং ভাব গাম্ভীর্য নিয়ে হয়। তো যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে এরপরে অবশ্যই সরকারি কমিশনার ভূমি এবং ওসি সাহেব এবং সবশেষে সভাপতি সাহেব তো কিছু বলবেনই দায়িত্বশীল জায়গা থেকে। ভাই, আমার দল হোক বা যার দলেরই হোক, আসেন আমরা গোবিন্দগঞ্জে একটা কাজ করি। আমি যদি আহত হই, আমাকে যদি অন্যায়ভাবে কিছু করা হয়, সেটা দেওয়ানি হোক ফৌজদারি হোক, আমি আবারও রিপিট করছি, দেওয়ানি হোক ফৌজদারি হোক। দেখেন, বিশ্বাস করেন, এই 12 তারিখের পর থেকে আজ পর্যন্ত অনেকে আসছে আমার কাছে কিছু দেওয়ানি বা ফৌজদারি সালিশ নিয়ে। আচ্ছা, এই সালিশটা তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শেষ পর্যন্ত গেছে, আমার কাছে কেন আসছে? আমি তো সালিশটা, আপনারা যাকে সালিশ মেনে করছেন তাকে নিয়ে করেন। আমার কথা শেষ তো ইনশাল্লাহ এখনই শেষ হয়ে যাবে। তো আমি বলছি তার সেই কর্তৃপক্ষের কাছে যান। আসলে কি এই সালিশগুলো এত দূর পর্যন্ত গড়ায় কেন জানেন? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো, মূল অপরাধীর পাশাপাশি
কিছু প্রতিহিংসামূলক নাম দিয়ে আরো কিছু আসামি করা হয়, যেটা ওগুলো বাদ দিতে দিতে ওগুলো তদন্ত করে চার্জশিট করতে করতে দেখা যায় মূল অপরাধীর শাস্তি পায় না, মূল যে ভিত্তি সেও ন্যায় বিচার পায় না। এই জন্য আসেন আমরা এখানে কিন্তু আমাদের অন্যান্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ আছেন এবং তাদের প্রতিনিধিরা অন্তত আছেন। তো তাদের মাধ্যমে আমি সবার কাছে একটা মেসেজ দিই, আসেন গোবিন্দগঞ্জে আমরা কোনো হয়রানিমূলক প্রতিহিংসামূলক আসামি না করি। এটা আমরা একটা ব্রত নেই। যিনি ভিকটিম হবেন তিনি মামলা করার অধিকার অবশ্যই রাখেন। যদি কোন রকম হয়রানির চেষ্টা হয় আপনারা প্লিজ সামাজিকভাবে রাজনৈতিকভাবে এটাকে প্রতিহত করি। তাহলে কি হবে, কি এক মাঘে কিন্তু শীত যায় না, তাই না? এই কালচারটা যদি আমরা চেঞ্জ না করি তাহলে এই প্রতিহিংসা চলতে চলতে এক সময় আমাদের 31 দফা বাস্তবায়নকে ব্যাহত করবে। এই জন্য আমরা আসুন, যে দলেরই হোক, কোনো অবস্থাতেই আমরা ভিকটিম হিসেবে অবশ্যই আইনে আশ্রয়ে যাব। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিষয়ে হোক, আমরা কোনো অবস্থাতেই যারা জড়িত না তাদেরকে প্রতিহিংসা বা অন্য কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা তাদেরকে আসামি করে এই ভিকটিমের ন্যায় পাওয়াকে বিলম্বিত না করি, এবং যারা সত্যিকার আসামি নয়, জড়িত নয়, তাদেরকে হয়রানি থেকে আমরা মুক্তি দিই। তাহলে দেখবেন সমস্ত দলমত নির্বিশেষে অন্তত গোবিন্দগঞ্জ আসনে আমরা কিন্তু অনেক অবহেলিত ভাই। অবহেলিত কথাটা বলতে না বললেই নয়। কেন অবহেলিত দেখেন, বৃহত্তর রংপুরের 22টা আসনের মধ্যে আমি গতকালও বলে আসছি, আমাকে যখন মাইক আগে দিচ্ছিল কথা বলার জন্য, আমি বললাম যে দেখেন আমি কিন্তু এখানে যে 5 জন এমপি আছেন তার মধ্যে আমি দলের প্রতিনিধিত্ব করলে আমি সংখ্যালঘু সংসদ সদস্য, এখানে বাকি অন্য দলের সংখ্যা গরিষ্ঠ, আমাকে তাহলে একটু শেষে বলতে দেয়, আমরা সংখ্যাগরিষ্ঠতা শুনি। আমরা কিন্তু অনেক অবহেলিত। এই বৃহত্তর রংপুরে যে 22টি আসন, আমি তো রংপুর বিভাগ বলছি না, গ্রেটার রংপুর বলছি, 5টি জেলা যে 22টি আসনের মধ্যে আমরা 4টি জেলা আমরা একটা আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে পেরেছি। তো আমাদের দায়িত্ব অনেক বেশি, কিন্তু আমাদের একইভাবে আমরা অনেক অবহেলিত। তো অবহেলিত মানুষ স্বাভাবিকভাবে একটু মোরালটা কম থাকে না? তো আমরা আসেন কোন রকম হয়রানি না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত এই আসনটা আমরা একটু করি। তাহলে কি হবে, আমরা সবাই কিন্তু এগিয়ে যাবো। জনাব তারেক রহমান 1 কোটি কাজ দিবেন ইনশাআল্লাহ। গোবিন্দগঞ্জে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ভাই কাজকর্ম করে আমরা একটু সুখে শান্তিতে থাকি না? আমরা গোবিন্দগঞ্জ থেকে একটু ব্যতিক্রম করি না? শুধু যদি হয়রানিমূলক মামলা বন্ধ হয় ভাই, দেওয়ানি এবং ফৌজদারি, গোবিন্দগঞ্জের চেহারা পাল্টে যায় ইনশাআল্লাহ। বাকি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিরোধী দলের যারা আছেন তাদেরকে বলবো, আপনারা একটু ঘরটা সামলান, আমরা একটু কাজ করি। তাহলে এই দুয়ে মিলে এই সংসারটা ভালো হবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে ইতিটা আছে। কথাবার্তা ভুল ত্রুটি হলে তার দায় দায়িত্ব আমার। ভালো কিছু থাকলে এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতি সেটা বলার সক্ষমতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আবারও 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।